ছোটদের স্কুলের ছুটি পড়লে তাদের নিয়ে অনেক বাবা মাই বেড়াতে যান নিশ্চয়ই, হয় সমুদ্রে যান কিংবা পাহাড়ে, তাই তো? পরীক্ষা হয়ে গেলে ছোটরা বাড়ি বসে বসে বোর হবে, সেটা কি আর মেনে নেওয়া যায় সব সময়? নতুন বছরের ক্যালেন্ডারটা এলেই লাল কালির দাগ হিসেব করে নিয়ে আগে ভাগে বেড়াতে যাওয়ার টিকিটটা কিন্তু কেটে ফেলতেই হবে। আমাদের ছোটবেলায় অন্তত এই ব্যাপারটার কিন্তু বেশ একটা চল ছিল, বলুন। কিন্তু ভাবুন তো, যে ছোট্ট ছেলেটি শহরের বাইরে তো নয়ই, বাড়ির বাইরেও বেরোতে পারত না, তার কখনো ঘুরতে যেতে ইচ্ছে করেনি বুঝি? নিশ্চয়ই করেছে। তবে এখনকার ছোটদের সঙ্গে সেই ছেলেটির তফাৎ একটা ছিল। কি বলুন তো? তাকে পাহাড়ে বেড়াতে যেতে হয়নি, বরং পাহাড়ে তার ঘরে নিজে এসে হাজির হয়েছে। আর সেই পাহাড়টাকে বড় যত্ন করে নিয়ে এসেছিল সে নিজেই। পাহাড়টাকে সে পেল কোথায়? কেন, রবির কি আর কিছুর অভাব আছে নাকি? মনে মনে যা সে চায়, যা কল্পনা করে, সে সমস্ত কিছু তার হাতের নাগালে অমনি এসে হাজির হয়ে যায়। রবির নিজের ঘরখানাই তো সব পেয়েছির দেশ। চলুন সেই ঘরটায় গিয়ে রবির পাহাড়টা আজ একবার দেখে আসি। শুনছেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জীবন স্মৃতি অবলম্বনে বিশ্বকবির চোখে রবি। গুণেন্দ্রনাথ ছিলেন রবির খুড়তুতো দাদা। সম্পর্কে দাদা হলে হবে কি, বয়সে তিনি রবির চেয়ে ঢের বড়। অবশ্য তাতে তাদের দুজনের মধ্যে ভাব ভালোবাসা আর আদরের কিছু কমতি ছিল না। সেই দাদার কাছে প্রশ্রয়ও মিলত যথেষ্ট। এই গুণদাদাই রবির কাঁচা হাতের লেখায় ভর্তি ডায়েরিটা নিয়ে গলা খুলে যতই হাসুন না কেন, ছোট্ট ছেলেটার পকেট থেকে ডায়েরিটা কিন্তু তিনিই বার করতেন, আর কেউ সেসবে পাত্তাই দিত না বিশেষ। গুণদাদা হাসতেন, তবুও গুণদাদার কাছেই এই ছোট্ট রবি যেন নিঃশ্বাস ফেলে বাঁচত। তা এই গুণদাদার একখানা বাগান ছিল। ফুল ফল আর গাছগাছালির খুব শখ ছিল তার। তো সেই বাগানের ধারে একটা পুকুরও ছিল। বাগান করা কিংবা মাছ ধরা সবেতেই গুণদাদা ছিলেন মধ্যমণি। তো সেই বাগানে রবির কোনো নিষেধ বা বারণ ছিল না। গুণদাদার গাছের টানে, ফুল লতাপাতার টানে রবি সেই বাগানে ঘুরে বেড়াত। কখনো একা, কখনো বা ভাগ্নে সত্যপ্রসাদের মতো সমবয়সী দু একজন জুটেও যেত তার। সেই বাগানের প্রতি রবির আরও একটা টান ছিল। কি বলুন তো? গুণেন্দ্রনাথের সেই বাগানে বেশ সুন্দর দেখতে নানা রঙের অসংখ্য নুড়ি পাথর ছিল। আশেপাশে যখন কেউ থাকতো না, ছেলেপুলের দল তখন পকেট ভর্তি করে সেই সব পাথর কুড়িয়ে এনে নিজেদের পড়ার ঘরে বোঝাই করে রাখত। আর সেই পাথর দিয়েই তারপর তারা পাহাড় তৈরি করত। আবার সেই রং বেরঙের পাহাড়টাকেও সত্যিকারের পাহাড় করে তুলতে হবে। তো সেই কাজে অবশ্য ছোট্ট রবীন্দ্রনাথের উৎসাহই ছিল সব থেকে বেশি। সত্যি তো, পাহাড়ে গাছ না থাকলে কি মানায়? তাই মহা উৎসাহে বাগান থেকে ফুলের চারা তুলে এনে সেই পাহাড়ের খাঁজে খাঁজে বসিয়ে রাখত রবি। তাদের গোড়ায় জল ঢালতেও তার ভুল হতো না, কিন্তু এতে ফল হতো উল্টো। অতি আদরের চোটে সেই পাথরে গোঁজা গাছের চারা কোন ফাঁকে যে দুনিয়া থেকে ছুটি নিয়ে চলে যেত সেটা আর তাদের মাথাতেই ঢুকতো না। ঠিক যেমনই আরও একটা কথা তাদের মাথায় কিছুতেই ঢুকতো না। সেদিনের কথা ভাবতে ভাবতে পরিণত রবীন্দ্রনাথ তাঁর জীবন স্মৃতিতে লিখেছেন, মনে বিশ্বাস ছিল আমাদের এই সৃষ্টি গুরুজনের পক্ষেও নিশ্চয় আশ্চর্যের সামগ্রী হইবে। সেই বিশ্বাসের যেদিন পরীক্ষা করিতে গেলাম, সেই দিনই আমাদের গৃহকোণের পাহাড় তাহার গাছপালা সমেত কোথায় অন্তর্ধান করিল। স্কুল ঘরের কোণে যে পাহাড় সৃষ্টির উপযুক্ত ভিত্তি নহে, এমন অকস্মাৎ, এমন রূঢ়ভাবে সে শিক্ষা লাভ করিয়া বড়ই দুঃখ বোধ করিয়াছিলাম। আমাদের লীলার সঙ্গে বড়দের ইচ্ছার যে এত প্রভেদ, তাহা স্মরণ করিয়া
গৃহভিত্তির অপসারিত প্রস্তর ভার আমাদের মনের মধ্যে আসিয়া চাপিয়া বসিল। তবে বড়দের ধাক্কায় ছোট্ট রবির সেই পাহাড়খানা যতই তার ঘর থেকে বাইরে গিয়ে পড়ুক না কেন, রবির কিন্তু আফসোস করার সময় নেই। কারণ ততদিনে মাঘোৎসবের জোগাড়যন্ত্র শুরু হয়ে গেছে যে। পৃথিবীর ওপরকার মেটি রঙের পরতটা সরিয়ে তার নিচে কি আছে সেটা নিজের চোখে দেখার বাসনা তার প্রবল। আর প্রতি বছরই এই মাঘোৎসবের সময় রবি ভাবে যে এবার সেটা সে দেখতে পাবে। ভাবছেন তো, সেটা কি কখনো সম্ভব হয় নাকি? কিভাবে যে তা সম্ভব করার স্বপ্ন দেখত রবি, সেই সিক্রেটটাই ফাঁস করলেন বড় হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। জীবনস্মৃতির পাতায় তিনি লিখছেন, মনে ভাবিতাম একটার পর আর একটা বাঁশ যদি ঠুকিয়া ঠুকিয়া পোঁতা যায়, এমনি করিয়া অনেক বাঁশ পোঁতা হইয়া গেলে পৃথিবীর খুব গভীরতম তলাটাকে হয়তো একরকম করিয়া নাগাল পাওয়া যাইতে পারে। মাঘোৎসব উপলক্ষে আমাদের উঠানের চারিধারে সারি সারি করিয়া কাঠের থাম পুতিয়া তাহাতে ঝাড় টাঙানো হইত। পয়লা মাঘ হইতেই এজন্য উঠানে মাটি কাটা আরম্ভ হইত। সর্বত্রই উৎসবের উদ্যোগের আরম্ভটা ছেলেদের কাছে অত্যন্ত ঔৎসুক্যজনক। কিন্তু আমার কাছে বিশেষভাবে এই মাটি কাটা ব্যাপারের একটা টান ছিল। যদিচ প্রত্যেক বৎসরই মাটি কাটিতে দেখিয়াছি গর্ত বড় হইতে হইতে একটু একটু করিয়া সমস্ত মানুষটাই গহ্বরের নিচে তলাইয়া গিয়াছে, অথচ তাহার মধ্যে কোনো বাড়ি এমন কিছু দেখা দেয় নাই যাহা কোনো রাজপুত্র বা পাত্রের পুত্রের পাতালপুর যাত্রা সফল করিতে পারে। তবুও প্রত্যেকবারেই আমার মনে হইত একটা রহস্য সিন্ধুকের ডালা খোলা হইতেছে। মনে হইত যেন আরেকটু খুঁড়িলেই হয়। কিন্তু বৎসরের পর বৎসর গেল, সেই আরেকটুকু কোনোবারেই খোঁড়া হইল না। পর্দার একটুখানি টান দেওয়াই হইল, কিন্তু তোলা হইল না। মনে হইত বড়রা তো ইচ্ছা করিলেই সব করাইতে পারেন, তবে তাহারা কেন এমন অগভীরের মধ্যে থামিয়া বসিয়া আছেন? আমাদের মতো শিশুর আজ্ঞা যদি খাটিত, তাহা হইলে পৃথিবীর গূঢ়তম সংবাদটি এমন উদাসীনভাবে মাটি চাপা পড়িয়া থাকিত না। কি অসাধারণ কল্পনা বলুন! তবে মাটির নিচেটা কেন বহুদূর অবধি কেটে দেখা হয়নি, কিংবা আকাশটা যে কত উঁচু তা কেন মই ঠেকিয়ে মাপা হয়নি, এইসব নিয়ে বেশি উৎপাত করলেই ভৃত্যমহলের সেটা খুব একটা সহ্য হতো না। অতি তুচ্ছ কারণেই ছোটদের পিঠে চড় চাপাটি একটু বেশি করেই পড়ত। আবার তাদের কান্নাকাটির শব্দ আটকাতে বড় বড় জলের জালার মধ্যে মুখটাকে চেপে ধরতেও তাদের বাধ্য না। ভাবতে পারেন, মালিকের ছেলের প্রতি বাড়ির কাজের লোকের এমন ব্যবহারের কথা এই যুগে সত্যি কারোর মাথায় আসবে কি? অথচ জোড়াসাঁকোর ওই লাল বাড়িটায় বলতে গেলে কাজের লোকেদেরই জমিদারি ছিল একটা সময়। পরিণত বয়সে রবীন্দ্রনাথ সেই জমিদারির একটা মোক্ষম নামও দিয়েছিলেন, ভৃত্য রাজকতন্ত্র। যদি প্রশ্ন করেন যে এমন একটা গুণী বাড়ির ছেলেরা কেন এমন বৈষম্যের শিকার হতো, তাহলে উত্তরে বলি যে সেটাই ছিল সেই বাড়ির নিয়ম। আর এই নিয়মের পাল্লায় পড়ে শৈশবেই নিজেদের ছেলেবেলা উপযোগী কোনো কাজ ঠিক করেই উঠতে পারেননি তারা। সবসময় বিভিন্ন ধরনের নিষেধের আড়ালে আটকে থাকতে হয়েছে তাদের। পরিণত রবীন্দ্রনাথ এক অনবদ্য উপমা দিয়ে বলেছেন যে ভারতবর্ষের ইতিহাসে দাস রাজাদের রাজত্বকাল সুখের কাল ছিল না। আমার জীবনের ইতিহাসেও ভৃত্যদের শাসনকালটা যখন আলোচনা করিয়া দেখি, তখন তাহার মধ্যে মহিমা বা আনন্দ কিছুই দেখিতে পাই না। তবু এই নিরানন্দের ছেলেবেলার জগতেও একজনকে বিশেষভাবে মনে আছে তার নামটিও
সত্যি মনে রাখবারই মতো। তার নাম ঈশ্বর। ভৃত্য মহলেরও যেন ঈশ্বরই ছিল সে। তার আদব কায়দা চাল চলন যে কি অদ্ভুত রকমের, ছোট্ট রবি তা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে। আর তাই তো পরিণত রবীন্দ্রনাথ জীবনস্মৃতিতে লিখেছেন যে সে পূর্বে গ্রামে গুরুমশাইগিরি করিত। সে অত্যন্ত শুচি সংযত, আচারনিষ্ঠ, বিজ্ঞ এবং গম্ভীর প্রকৃতির লোক। পৃথিবীতে তাহার শুচিতা রক্ষার উপযোগী মাটি জলের বিশেষ অসদ্ভাব ছিল। এই জন্য এই মৃৎপিণ্ড মেদিনীর মলিনতার সঙ্গে সর্বদাই তাহাকে যেন লড়াই করিয়া চলিতে হইত। বিদ্যুৎ বেগে ঘটি ডুবাইয়া পুষ্করিণীর ৩-৪ হাত নিচেকার জল সে সংগ্রহ করিত। স্নানের সময় 2 হাত দিয়া অনেকক্ষণ ধরিয়া পুষ্করিণীর উপরিতলের জল কাটাইতে কাটাইতে অবশেষে হঠাৎ এক সময় দ্রুত গতিতে ডুব দিয়া লইত, যেন পুষ্করিণীটিকে কোনো মতে অন্যমনস্ক করিয়া দিয়া, ফাঁকি দিয়া মাথা ডুবাইয়া লওয়া তাহার অভিপ্রায়। চলিবার সময় তাহার দক্ষিণ হস্তটি এমন একটু বক্রভাবে দেহ হইতে স্বতন্ত্র হইয়া থাকিত যে বেশ বোঝা যাইত তাহার ডান হাতটা তাহার শরীরের কাপড় চোপড় গুলাকে পর্যন্ত বিশ্বাস করিতেছে না। অতল স্পর্শ তাহার গাম্ভীর্য ছিল। ঘাড় ঈষৎ বাঁকাইয়া মন্দ্রস্বরে চিবাইয়া চিবাইয়া সে কথা কহিত। তাহার সাধু ভাষার প্রতি লক্ষ্য করিয়া গুরুজনেরা আড়ালে প্রায়ই হাসিতেন। তাহার সম্বন্ধে আমাদের বাড়িতে একটা প্রবাদ রটিয়া গিয়াছিল যে সে বরানগরকে বরাহনগর বলে। এটা জনশ্রুতি হইতে পারে, কিন্তু আমি জানি অমুক লোক বসে আছেন না বলিয়া সে বলিয়াছিল অপেক্ষা করছেন। তাহার মুখের এই সাধু প্রয়োগ আমাদের পারিবারিক কৌতুকালাপের ভাণ্ডারে অনেক দিন পর্যন্ত সঞ্চিত ছিল। এই ভূতপূর্ব গুরুমহাশয় সন্ধ্যাবেলায় আমাদিগকে সংযত রাখিবার জন্য একটি উপায় বাহির করিয়াছিল। সন্ধ্যাবেলায় রেড়ির তেলের ভাঙা সেজের 4 দিকে আমাদের বসাইয়া সে রামায়ণ মহাভারত শোনাইত। চাকরদের মধ্যে আরও 2-4টি শ্রোতা আসিয়া জুটিত। ক্ষীণ আলোকে ঘরের কড়িকাঠ পর্যন্ত মস্ত মস্ত ছায়া পড়িত। টিকটিকি দেয়ালে পোকা ধরিয়া খাইত। চামচিকে বাহিরের বারান্দায় উন্মত্ত দরবেশের মতো ক্রমাগত চক্রাকারে ঘুরিত। আমরা স্থির হইয়া বসিয়া হাঁ করিয়া শুনিতাম। এই যে সুন্দর একটা সন্ধেবেলার ছবি, এই যে একটি চরিত্রের ছবি আঁকা, এখানেই শেষ নয়। এইসব পুরাণ এবং শাস্ত্রপাঠ নিয়ে ভৃত্য শ্রোতাদের মহলে কোনো তর্ক উঠলে এই ঈশ্বরই সেটা মিটিয়ে দিত, আর সকলে তাকে মেনেও নিত। সে খবরও দিয়েছেন তিনি জীবনস্মৃতির পাতায়। আর এমন যে গুরুমশাই, এত যার জ্ঞান, তার যে কিছুটা বাড়তি পুষ্টি লাগবে সে কথা তো আর অস্বীকার করার উপায় নেই। গুরুমশাই বেশ কিছুটা আফিং সুখে মশগুল থাকতো বলে দুধটাও একটু বেশি লাগতো তার। তা এই বাড়তি দুধের পুষ্টি সে কোথা থেকে পেত জানেন? ঠাকুরবাড়ির ছোট ছেলেদের বরাদ্দ থেকে। হ্যাঁ, তাদের দুধ, তাদের খাবার দাবারের বেশিরভাগ অংশটাই ঈশ্বর নিজের পেটে চালান করে দিত। বিবেকে আটকাত না তার। ছেলেপুলেদের নালিশ করার মতো সাধ্য ছিল না যে। আর বড়রা এই ভৃত্যমহলের ছায়া থেকে নিজেদের অনেক দূরে রাখতেন, কাজে ব্যস্ত থাকতেন তারা। তাদের জন্য নির্দিষ্ট বরাদ্দ খাবার দাবারের ওপরে ঈশ্বরের যে কতটা দখল ছিল সে বিষয়ে রবীন্দ্রনাথ একটা বেশ আকর্ষণীয় বর্ণনা দিয়েছেন। জীবনস্মৃতিতে তিনি লিখছেন যে আমাদের জলখাবার সম্বন্ধেও তাহার অত্যন্ত সংকোচ ছিল। আমরা খাইতে বসিতাম। লুচি আমাদের সামনে একটা মোটা কাঠের বারকোষে রাশ করা থাকিত। প্রথমে 2-1খানি মাত্র লুচি যথেষ্ট উঁচু হইতে সুচিতা বাঁচাইয়া সে আমাদের পাতে বর্ষণ করিত। দেবলোকের অনিচ্ছা সত্ত্বেও নিতান্ত তপস্যার জোরে যে বর মানুষ আদায় করিয়া লয়, সেই বরের মতো লুচি কয়খানা আমাদের পাতে আসিয়া পড়িত। তাহাতে পরিবেশনকর্তার কুণ্ঠিত দক্ষিণ হস্তের দাক্ষিণ্য
প্রকাশ পাইত না। তাহার পর ঈশ্বর প্রশ্ন করিত, আরও দিতে হইবে কিনা। আমি জানিতাম কোন উত্তরটি সর্বাপেক্ষা সদুত্তর বলিয়া তাহার কাছে গণ্য হইবে। তাহাকে বঞ্চিত করিয়া দ্বিতীয়বার লুচি চাহিতে আমার ইচ্ছা করিত না। বাজার হইতে আমাদের জন্য বরাদ্দ মতো জলখাবার কিনিবার পয়সা ঈশ্বর পাইত। আমরা কি খাইতে চাই প্রতিদিন সে তাহা জিজ্ঞাসা করিয়া লইত। জানিতাম সস্তা জিনিস ফরমাস করিলে সে খুশি হইবে। কখনো মুড়ি প্রভৃতি লঘুপথ্য, কখনো বা ছোলা সিদ্ধ, চীনাবাদাম ভাজা প্রভৃতি অপথ্য আদেশ করিতাম। দেখিতাম শাস্ত্রবিধি, আচারতত্ত্ব প্রভৃতি সম্বন্ধে ঠিক সূক্ষ্ম বিচারে তাহার উৎসাহ যেমন প্রবল ছিল, আমাদের পথ্যাপথ্য সম্বন্ধে ঠিক তেমনটি ছিল না। তাহলে বুঝতেই পারছেন নিশ্চয়ই যে ছোটদের খাবারের জন্য বরাদ্দ টাকার ভাগটা যে ঠিক কার পকেটে যেত সেটা একদম পরিষ্কার, তাই তো? তবে এই শৈশবের সবটাই যে খারাপ, সবটাই যে অত্যাচার, সেটাও কিন্তু নয়। শিশু শিক্ষার ধাপটায় যখন রবি গিয়ে দাঁড়ালো, তখনও সেই ধাপটাও মোটেও খুব একটা রঙিন কিছু ছিল না। কিন্তু সম্ভবত শান্তিনিকেতন তৈরির সময় নিজের অতীতের সেই ছায়াটাকেই ডিঙিয়ে যেতে চেয়েছেন রবীন্দ্রনাথ। বারবার তিনি সে চেষ্টা করেছেন এবং তিনি সফলও হয়েছেন। আর তার ফলেই আগামীর শিশু শিক্ষায় এক ঝলক আলো এসে পড়েছে। রবি জীবনের সেই অতীত পড়ুয়ার দিনগুলো কেমন ছিল? কোন ছায়াটা তাকে সহজ পাঠের পথে টেনে নিয়ে গিয়েছিল? সে কথা আমরা শুনবো, নিশ্চয়ই শুনবো, তবে আজ এখানে নয়। সে কথা নিয়েই ফিরে আসছি আবারও আপনার কাছে আগামী পর্বে। শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস বিশ্বকবির চোখে রবি।